সরকার প্রতিনিয়ত নানান বিষয়ে চাপ অনুভব করে। সরকার নিজেকে চাপমুক্ত করার পরে তো আর যদি চাপমুক্ত ভাবে তাহলে সেটা তো শেখ হাসিনার সরকারই থাকতো। চাপমুক্ত থাকা একটি স্বৈরতান্ত্রিক সরকারের ব্যবস্থার অংশ। নাগরিকদের নানান ধরনের চাপ থাকতে পারে। 5 আগস্ট আমাদেরকে এমন কোনো কিছু দিয়ে যায়নি যে মানুষের মধ্যেকার সব কিছুতে একমত হয়ে যেতে হবে। দ্বিমত মানুষের মধ্যে থাকবেই। যৌক্তিক দ্বিমতও থাকবে, অযৌক্তিক দ্বিমতও থাকবে। সো এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। কিন্তু ওভারঅল যে একটা অবস্থার অবনতি বা পরিবর্তন বা এন্টায়ার সোসাইটির মধ্যে যে এক ধরনের একটু অস্থিরতার ব্যাপার যেটা উল্লেখ করা হয়, সেটা অনেকাংশেই সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলি তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওগুলির বিষয়ে এইভাবে ঠিক আমাদের দেখার কোনো সুযোগ নেই। তারপরও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যদি ওভারঅল কোনো দাবি সেটা যৌক্তিক আমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেটাকে মূল্যায়ন করবে। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তাদের কোনো একজন শিক্ষকের বলেন, কোনো একজন প্রক্টর বা কোনো একটা অফিসিয়াল স্টাফ কারো বিষয়ে যদি কোনো দাবি থাকে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, ওনারা যদি সরকারের সহযোগিতা চায়, সেক্ষেত্রে সে নিশ্চয়ই সরকার সহযোগিতা করবে। কিন্তু এটা তো আইডিয়াল জায়গায় এভাবে হওয়া উচিত, তাই সেভাবে কি হয় কিনা মাসুদ কামাল আপনি একটু বলবেন? আমরা তো কুয়েটে দেখলাম এভাবে আন্দোলনের মুখে ভিসিকে পদত্যাগ করতে হলো, আবার এখন আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি এসেছে। কোন দিকে যাচ্ছে আসলে এবং কি আমি তো এটা শুরুতেই বলেছিলাম, আমরা শুরুতে এটা আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা খুবই আনফর্চুনেট। দেখেন এতগুলি সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা বিষয়ে কোনো সংস্কার কমিশন কিন্তু হয়নি। মানে এই সেক্টরটাকে কেন যেন গুরুত্ব কম দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে যে বরঞ্চ একভাবে প্রয়োজিত করা হচ্ছে যে তোমরা দায়িত্ব নাও। আরে ভাই, যে লোক এখনো বইয়ের দায়িত্ব শেষ করতে পারে নাই, সে কিসের দায়িত্ব নেবে আপাতত? একটা ইমার্জেন্সি পিরিয়ড হয়, যেমন বন্যা হলো, ঝড় হলো, তখন তারা একটা দায়িত্ব নিল, ত্রাণ বিতরণের দায়িত্ব নিল। স্বৈরাচার হটাতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। মানুষ তার পুত্র, তার ছোট ভাই এদের উপর ভরসা করে, সে তখন তার দায়িত্ব নিয়েছে, ওকে নিয়েছে। দায়িত্ব শেষ করার পর তাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের এখানে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল যে না, দায়িত্ব নেওয়ার পর তোমার ক্লাসরুমে যাওয়া দরকার নাই, তুমি এই দায়িত্বটাই পালন করতে থাকো। এবং ওই দায়িত্ব পালনের অনুমানত আমরা দেখতেছি বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের অবাধ আনাগোনা এবং নানা রকম স্ক্যান্ডাল। এবং এই স্ক্যান্ডালগুলির মাধ্যমে কী হচ্ছে, সব স্টুডেন্টরা কিন্তু লাভবান হচ্ছে না, অনলি 1% স্টুডেন্টদের কিন্তু বদনামগুলি হচ্ছে এবং তারা লাভবান হচ্ছে। বাকি সবাদের মধ্যে, সব স্টুডেন্টদের মধ্যে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়ছে। এবং তারই বহিঃপ্রকাশ হলো অমুককে চাই না, তমুককে চাই না, অমুক ভিসি থাকা চলবে না, অমুক ডিপার্টমেন্টের চেয়ারম্যান হতে পারবে না। কে নির্ধারণ করে দিচ্ছে? ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে। এরপরে এমন দাবি হয়তো আসতে পারে, আজকে আপনি এটা পড়াইতে পারবেন না, ওটা পড়ান, অথবা প্রশ্ন এভাবে করেন। আর যদি প্রশ্ন এভাবে না করেন তাহলে কিন্তু আপনি স্বৈরাচারের দোষর। এখন এই যে মব ক্রিয়েট করার জন্য যে ট্যাগ লাগাই দেওয়া, এই ট্যাগিং কি হচ্ছে না? হচ্ছে তো। প্রতিদিন কেউ প্রতিবাদ করতেছে, যেখানে যেখানে ছাত্ররা ভিসি চেঞ্জ করতে যাচ্ছে সব জায়গায় ভিসি চেঞ্জ হয়ে গেছে। দেখেন কে বরিশালে ভিসি চেঞ্জ হয়েছে, কুয়েটে কোথায় না হচ্ছে। হচ্ছে কেন হচ্ছে? কারণ ওদেরকে থামানো যাচ্ছে না। তো কে থামাবে? থামানোর দায়িত্বটা কে নেবে? ওই যে আপনি পাঠাবেন মাহফুজ আলমকে, বোতলের বাড়ি খেয়ে আসবে, কে যাবে এখন? অথচ এক সময় তো এদের কথা শুনেই ওরা তো ঝাঁপিয়ে পড়ছিল, এখন ঝাঁপিয়ে পড়তেছে না কেন? ছাত্রদের সে ঐক্যটাকে কি করা উচিত আসলে সরকারের এখানে? এখন অনেক কিছু বাই ট্রেন করে দিচ্ছে, এখন ট্রেন ছেড়ে দিচ্ছে, এখন আর কিছু করার নাই। শুরুতে অনেক কিছু করা যেত, শুরুতে অনেক কিছু করা যেত। শুরুতে এগুলো নিয়ে অনেক কিছু বলছি, বলাতে অনেকের কাছে খারাপ হয়েছি যে এই লোকটা এগুলি কেন বলে। আমি শুরুতেই বলছিলাম যে এই সরকারের প্রথম ব্লান্ডার ছিল হলো গিয়া ছাত্র উপদেষ্টা, দুইজন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নেওয়া। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্লান্ডার। এই ব্লান্ডার কিন্তু আমি কিন্তু ওদের যোগ্যতাকে আন্ডারমাইন করি নাই। আমি বলতে চেয়েছিলাম ওর মাধ্যমে কী হয়েছে, টোটাল দেশে যে ছাত্রদের মধ্যে একটা ঐক্য ছিল, সেই ঐক্যটাকে তারা শেষ করে দিছে। প্রাপ্তির লোভ দেখিয়ে ঐক্যটাকে শেষ করে দিছে। এবং সেই ঐক্যটা এখন আর নাই, যে কারণে এদেরকে এখন স্টুডেন্টরা মানে না। কিন্তু আপনার খেয়াল আছে নিশ্চয়ই, পুরান ঢাকার একটা কলেজে, কবি নজরুল কলেজ, কী কলেজ, কয়েক কিলোমিটার হেঁটে যেয়ে একটা কলেজকে ভেঙে চলে দিয়ে আসলো। কেউ তো ওখানে যাওয়ার সাহস পায় নাই। এই স্টুডেন্ট লিডারের মতো যায় নাকি এই যে সমন্বয়ক, তারা ওখানে যে থামানোর চেষ্টা করছে, পায় নাই। এই কারণে সাহসই পায় নাই যাওয়ার। কী কারণে পায় নাই? ওই ঐক্যটা শেষ হয়ে গেছে। ওই ঐক্যটা প্রথমেই শেষ করে দিছে এরা, এই ডক্টর
ইউনূস সাহেব, আমি ওনাকেই দায়ী করবো এই জন্য। উনি একজন প্রবীণ লোক, প্রাজ্ঞ লোক, ওনার মাথার মধ্যে এটা খেলে নাই যেটা যে কাজটা ঠিক হচ্ছে না। কারণ আপনি এই ইয়াং জেনারেশন যারা আছে, স্টুডেন্ট যারা আছে, এদের থেকে আপনি দুজনকে যখন অসম্ভব মানে উচ্চতায় নিয়ে আসবেন, তখন বাকিদের মধ্যে একটা আসবে, মানে প্রশ্ন আসবে, তারা বলবে হোয়াই নট মি, এদেরকে আপনি কোন যোগ্যতায় নিলেন, আমাকে নিলেন না কেন? এই প্রশ্নটাই পুরো ঐক্যটাকে শেষ করে দিছি। অথচ তারা যদি ঐক্যবদ্ধ থাকতো, এমন করতে পারতো যে এই সমস্ত সমন্বয়করা মিলে একটা কমিটি করে দিত, এই কমিটি সরকারের সঙ্গে জনগণের মধ্যে লিয়াজও করতো, জনগণের পালস তারা সরকারকে ইনফর্ম করতো, সেটা হতো রিয়েল একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা কার্যকর হতো। এটা হয়নি। আমি তখন মনে করি, মাঝে মাঝে আমার এমনও মনে হয় ডক্টর ইউনূস এটা বুঝছেন, বুঝে ইন্টেনশনালি এটা করে দিয়েছেন। তাতে তার কি লাভ? আল্লাহ বলে তো ওনাকে কোনো চাপের মুখে থাকতে হবে না। ফয়েজ আহমেদ, আপনার ভাই আমি মন্তব্য শুনতে চাই যে সন্দেহবাদীগ্রস্ত লোক, আমি সবাই কাজে আমি সন্দেহ করব। আমার তো মনে হয় তাতে করে একটু চাপ বেড়েই গেল। ফয়েজ আহমেদ, আপনারা এরকম চাপ আসলে অনুভব করেন কি না, যখন আসলে এই যে বিভক্তি আমরা দেখছি ছাত্রদের মধ্যে, যে ছাত্রদের শক্তি আসলে আপনাদেরকে সরকার গঠনে সহযোগিতা করেছিল? দেখুন, চাপের যে বিষয়টা বলছেন, সরকার প্রতিনিয়ত নানান বিষয়ে চাপ অনুভব করে। সরকার নিজেকে চাপমুক্ত করার পরে তো আর যদি চাপমুক্ত ভাবে, তাহলে সেটা তো শেখ হাসিনার সরকারই থাকতো। চাপমুক্ত থাকা একটি স্বৈরতান্ত্রিক সরকারের ব্যবস্থার অংশ। নাগরিকদের নানান ধরনের চাপ থাকতে পারে। আপনি মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে স্টুডেন্টদের চাপ বা স্টুডেন্টদের ঐক্যের মধ্যে ফাটল কিনা, একটি পরিস্থিতি কিন্তু দিনে দিনে পাল্টায়। বা আপনি একজন স্বৈরাচার হটানোর সময় আপনি যতটা ঐক্যবদ্ধ থাকবেন, স্বৈরাচার যখন থাকবে না, সে সময় আপনার মধ্যেকার ঐক্য ঠিক স্বৈরাচার হটানোর মতো ঐক্য নিশ্চয়ই থাকবে না। একটা এই যে এত বৃহৎ আন্দোলন, আমরা ধরেন মাঝে মাঝে পলিটিক্যাল পার্টিগুলি একে অন্যের বিরুদ্ধে নানান ধরনের ভাস করে, সেটা নিয়েও আমরা নানান উদ্বেগ উৎকণ্ঠা দেখি অনেক সময়। তা আমরা প্রত্যাশা করি যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের পলিটিক্যাল পার্টি, তাদের ছাত্র সংগঠন, এরা সবাই একসাথ হয়ে গেছে। 5 আগস্ট পরবর্তীতে তারা মিলেমিশে একাকার হয়ে যাবে। এইটা আমার মনে হয় খুব বেশি গণতান্ত্রিক চিন্তা নয়। কারণ এদের প্রত্যেকেরই নিজ নিজ ইন্টারেস্টের এরিয়া আছে। পলিটিক্যাল পার্টিগুলির নিজ নিজ নির্বাচনী ভাবনা আছে, তার নিজস্ব ইডিওলজি আছে, তার নিজস্ব চিন্তা ভাবনা মানুষের মধ্যে পুশ করার ব্যাপার আছে, তার নিজস্ব বয়ান আছে, সেটা নিয়ে সে সামনে হাজির হবে। সুতরাং ওই যে তাদের মধ্যেকার দূরত্বপূর্ণ অবস্থানটা, এটাকে একটি রাজনৈতিক স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে। এখন শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টা বলছেন, যে শিক্ষার্থীরা দ্বিধে বিভক্ত হয়ে যাচ্ছে কিনা, দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে তাদের নিজস্ব ক্যাম্পাসের ইস্যুতে। তারা সে জায়গায় এক আছে কিনা আপনি যদি এভাবে বিবেচনা করেন, ভাই যেটা বলছিলেন যে ভিসি, শিক্ষক সবাই তো আন্দোলনে আছে, তার মানে তাদের মধ্যে একটা নিজস্ব একটা সুনির্দিষ্ট দাবির জায়গায় তারা ঐক্যবদ্ধ আছে। তো আবার আরেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে এই কোনো একটা দাবি নিয়ে এক পক্ষ সেটাতে সম্মত থাকবে, আরেক পক্ষ থাকবে না। 5 আগস্ট আমাদেরকে এমন কোনো কিছু দিয়ে যায়নি যে মানুষের মধ্যেকার সব কিছুতে একমত হয়ে যেতে হবে। দ্বিমত মানুষের মধ্যে থাকবেই, যৌক্তিক দ্বিমতও থাকবে, অযৌক্তিক দ্বিমতও থাকবে। সো এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। কিন্তু ওভারঅল যে একটা অবস্থার অবনতি বা পরিবর্তন বা এন্টায়ার সোসাইটির মধ্যে যে এক ধরনের একটু অস্থিরতার ব্যাপার যেটা উল্লেখ করা হয়, সেটা অনেকাংশেই সত্য, এটা তো আছে। এখন এইটা কি এই সরকার নিজে প্রডিউস করেছে এরকম কোনো অবস্থা? তা তো নয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি একটি গাড়ি আপনি 100 কিলোমিটার 200 কিলোমিটার চলার পর গাড়ির রেডিয়েটরের পানি যদি গরম হয়ে যায়, আপনি কিন্তু হুট করে এটার মুখ খুলতে পারবেন না, খুললে সব একসাথে বেরিয়ে আসবে। তো 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে ওই রেডিয়েটরের মুখ কিন্তু হুট করে খোলা হয়েছে। আপনি সমাজের নানান অংশের, আমরা কখনো কখনো দেখি ধর্মীয় একটা অংশ নানান ধরনের যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে সামনে আসে। মানুষকে নানানভাবে এই অবস্থানগুলি মানুষকে হতাশ করে, মানুষকে আতঙ্কিত করে কখনো কখনো। এখন আপনি দেখুন লাস্ট 15 ইয়ার্সে 16 ইয়ার্সে, এবং আমি বলবো তারও বেশি সময় ধরে এই মানুষগুলিকে আমরা কি কোনো ধরনের মেইন স্ট্রিমে মেলানোর জন্য কোনো পদক্ষেপ ছিল বাংলাদেশের কোনো পক্ষের, কোনো দায়িত্বশীল গ্রুপের, কোনো রাজনৈতিক দলের? এই যে মেইন স্ট্রিমে আপনি একটা মানুষকে না নিয়ে এসে শুধুমাত্র সাপ্রেস করে রেখেছেন, দমিয়ে রেখেছেন, তাকে গুম করেছেন, খুন করেছেন, জঙ্গি বানিয়েছেন, এই নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে চাপিয়ে রাখার মধ্য দিয়ে আপনি তাকে কিন্তু কখনো মেইন স্ট্রিমের সঙ্গে মিশতে দেননি। তো অল অফ এ সাডেন যখন অবস্থাটা পাল্টে গেল, সেই অবস্থার যখন নাই, যেই সরকার এখন দায়িত্ব আছে তারা মনে করে না যে আমি জনগণের কোনো অংশকেই এভাবে চাপিয়ে রাখতে পারি না,
এই চাপিয়ে রাখা উচিত নয়। সেই সরকারের ইমিডিয়েট সবচেয়ে বড় সমস্যাটা ফেস করতে হয় আপনি যখন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে যাবেন। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিতে গিয়ে যারা নানান ধরনের আন্দোলন করবে, সংগ্রাম করবে, ন্যায্য অন্যায্য দাবি নিয়ে আসবে, এটার মোকাবেলাটা এই সরকারকে করতে হয়। এই সরকারই সবচেয়ে বড় ভিকটিম হয়। এটা শুধু এই সরকার নয়, এইটা যদি একটা আইডিয়াল চিন্তা নিয়ে এই পর্যায়ে যে কেউই আসতো, তাকেই প্রথম ধাক্কাটা পেতে হতো। আপনি ধরুন আন্দোলনের বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাস, এই তাদের আবাসন ভাতা, তাদের ক্যাম্পাসের দলিল নিজেদের বুঝে পাওয়া, এই নানান দাবিতে তো আন্দোলন করছে গত বেশ কয়েক বছর ধরে। কোনোদিন কি তারা গণভবন পর্যন্ত যেতে পেরেছে? পারেনি। কোনোদিন তারা শাহবাগ পর্যন্ত আসতে পেরেছে? পারেনি। সুতরাং এটাকে যদি আপনি সরকারের দুর্বলতা মনে করেন, দুর্বলতা এই অর্থে যে একটি গণতান্ত্রিক পরিবেশের সর্বোচ্চ চেষ্টা সরকার করছে। ন্যায্য দাবি নিয়ে আপনি সামনে আসেন, কখনো কখনো এটাকে যে স্যাবোটাজ করছে না, কখনো কখনো এর মধ্যে যে নানান স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ছে না, তা কিন্তু নয়। কিন্তু এই ধাক্কাটা আপনাকে, যদি আপনি আইডিয়াল রাষ্ট্রের দিকে যেতে চান, আইডিয়াল চর্চার দিকে যেতে চান, একটি গণতন্ত্র এবং মানবাধিকারকে সম্মত রেখে সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থাকে নিশ্চিত করতে চান, তাহলে এই ইমিডিয়েট ধাক্কাটা আপনার উপর দিয়েই যাবে। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে একটি গুরুত্বপূর্ণ একটা পত্রিকায়, ভারতের একটি পত্রিকায় আওয়ামী লীগ ব্যান ব্যাকস্লাইডিং ইন ঢাকা এডিটোরিয়াল ছাপানো হয়েছে। আওয়ামী লীগ ব্যান করা নিয়ে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু এই যে এডিটোরিয়ালটা, সেখানে এটাকে ব্যাকস্লাইডিং ইন ঢাকা বলছে। আপনারা কিভাবে দেখছেন এবং এটার আপনারা কোনো স্টেটমেন্ট দেবেন কিনা? এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই কাজ করছে। প্রথম কথা হচ্ছে, আমি আওয়ামী লীগ ব্যান করা বা আওয়ামী লীগের কার্যক্রমকে বেসিক্যালি ব্যান করা, এইটার পিছনে একটা কারণ হিসেবে যেটা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা। তো আপনি দেখুন, 5 তারিখের পর তো আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেক নেতাই কিন্তু ভারতে অবস্থান করছে। তারা আগেও জানে, এখন আরও তাদের নাগরিকরা আরও স্পষ্ট হলো বাংলাদেশের একটি পদক্ষেপের মধ্য দিয়ে, যে তাদের সরকার, তাদের রাষ্ট্র যে মানুষগুলিকে আশ্রয় দিয়ে রেখেছে, তারা বাংলাদেশের সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত। তো সন্ত্রাসের সঙ্গে যে সমস্ত মানুষ জড়িত, তাদের অন্য একটি দেশে অবস্থান নিশ্চয়ই তাদের জন্য একটা উদ্বেগের। সেই উদ্বেগ হয়তো তাদের আছে। এছাড়া আওয়ামী লীগের প্রতি তাদের এক ধরনের প্রেম ভালোবাসার জায়গা তো আছেই। তো সুতরাং এটা একটা আরেকটাকে ওখানে যেমন ওভারল্যাপ করছে, তেমন তাদের জন্য একটা চিন্তার উদ্রেক্ত করছেই। সে সমস্ত জায়গা থেকে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। ধরুন, ভারতের আপনি যে সমস্ত অনেক প্রেস্টিজিয়াস, খুব রেসপন্সিবল মিডিয়াকেও আমরা দেখেছি যে 5 তারিখের পরে জার্নালিজমের ন্যূনতম যে সমস্ত ইথিক্যাল ভ্যালুস, ইথিক্স, সেগুলিকে প্রতিনিয়ত ভায়োলেট করেছে আওয়ামী লীগ ইস্যুতে, বাংলাদেশ ইস্যুতে, বা বাংলাদেশের আওয়ামী লীগ পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কীভাবে ভালনারেবল করে তোলা যায়, এখানে ধর্মীয় হিন্দু পরিচয়ে যারা আছে তাদেরকে কীভাবে সংখ্যালঘুতে পরিণত করা যায় এবং তাদেরকে কীভাবে এখানে ছোট করে রাখা যায়, তাদের উপর কীভাবে আক্রমণে বা সংঘাতে জড়িয়ে পড়ার ব্যবস্থা করা যায়। আপনারা এটা বলছেন যে আপনারা চিন্তা করছেন, কিন্তু এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমরা কি এক্সপেক্ট করতে পারি যে আপনারা একটা প্রতিবাদ জানাবেন? মানে আমার এন্ড থেকে যদি আমি বলি, আমি এতটুকু আপনাকে বলতে চাই যে আমাদের দেশের কোনো একটা পার্টিকুলার ইস্যু নিয়ে যখন ভারত রাষ্ট্রীয়ভাবে এক ধরনের উদ্বেগ দেখিয়েছে, এর আগে আপনি দেখেছেন ভারতের গণমাধ্যম নানান কিছুই লিখছে, ভারতের গণমাধ্যমের বিষয়ে আমরা নানান রকম ব্যাখ্যাত প্রতিনিধিত্ব দিচ্ছি। আমরা ভারতের গণমাধ্যমের এই জায়গাগুলিকে আমরা ফ্যাক্টস দিয়ে সবসময় মোকাবেলা করার চেষ্টা করি। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমরা দেখব, নাকি একটা ফ্যাসিস্ট সন্ত্রাসী দল হিসেবে দেখব? দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। কোনো একটা আইনের মাধ্যমে নিয়েছে, এই আইনটা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। এই প্রক্রিয়া নিয়ে আমার আপত্তি থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত যখন নিয়েছে, ওটা নিয়ে আমি আর কোনো রকম উচ্চবাচ্য করি না। এটা আমার একটা পুরনো পদ্ধতি, যে ভাই আমি একটা আইনকে অপছন্দ করতে পারি, কিন্তু আমি আইনটাকে অমান্য করতে পারি না। এটা হলো প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা আমার যদি সামর্থ্য থাকে, আইনটা আমি পাল্টে ফেলাবো যদি কখনো পারি। যতক্ষণ মতো আইনটা আমি পাল্টাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আইনটা মানতে হবে। আমাকে মনে করেন কোনো কারণে ফাঁসি দিয়ে দিল, আমি বললাম না, আমেরিকার অমুক স্টেটে কিন্তু ফাঁসি নাই, আমরা তো ফাঁসি দিতে পারবো না, হবে ঠিকই নিয়ে ঝুলাই দেবো, তাই না? আমি বলতে বলতে কিন্তু ঝুলে যাবো। কাজে ওইটা বলে লাভ নাই, যে ল অফ ল্যান্ড এটা মানতে হবে। তো এখন এই দেশের আইন তারা করেছে, এর সুফল কুফল এটা গভর্নমেন্ট বুঝবে আর আওয়ামী লীগ বুঝবে। আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন, যেমন ইন্ডিয়ান একটা পত্রিকা রেফারেন্স, সুফল বেশি ভোগ করবে না কুফল বেশি ভোগ করবে? এটা যে সুফল ভোগ করবে, যারা অপরেন্ট কুফল ভোগ করবে, এটা কি হবে? আমি কি মনে করবো?
যে জিতবে তার অপোনেন্ট হারবে, এটাই নিয়ম। আচ্ছা আপনি আমাকে যতই পেঁচান ওই লাইনে আমি যাবো না, কিন্তু এটা আমি যাবো না, কারণ আমি ভাই আইন মানার লোক। আমি যে আইন যে বানায় তার আমি সমালোচনা করবো সারাদিন, কিন্তু আইনটা যখন হয়ে যাবে এখন আর কে কুফল ভোগ করবে সেটা বলবো আমার না। ওটা নিয়ে আমার মাথা ব্যথা ওইভাবে না, আমি অন্যভাবে বলি। যে কথাটা আপনিও কিন্তু চালাক কম না। আপনি কি করলেন, আপনি ইন্ডিয়ান একটা পত্রিকার রেফারেন্স টানলেন, আপনি কিন্তু নিজে কিছু বলেন নাই। ইন্ডিয়ানের পত্রিকা, কারণ ইন্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয়েছে, এটা নিয়ে আমি আলাপ করতে পারি। আমি আপনাকে বরং ডন পত্রিকার একটা রেফারেন্স দিই। ডন তো পাকিস্তানের পত্রিকা, অ্যান্ড ইন্ডিয়ান পত্রিকা, ইন্ডিয়া মনে করেন ইন্ডিয়া তো আমাদের উপর আনহ্যাপি হবেই, হবে এই কারণে ওনার একজন ভৃত্য এখানে ছিল, সেই ভৃত্যটা হঠাৎ করে নাই হয়ে গেছে, ওনার মন খারাপ হবে, তো অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। তো ওনার মন খারাপ, ওনার দেশের ইন্ডিয়ার মিডিয়া নিয়ে আমার ভাই এখন আর ওই আগের মতো নাই, অত মানে আপনার মানে শ্রদ্ধাবোধ খুব কমই আছে। আমি দুই একটা মিডিয়া ছাড়া বাকিগুলি আমি আসলে মানে আপনি তো মার্ক মনে করি না। এটা এখন বলবেন যে আমি কি বুঝি, বুঝি না, কিন্তু তাও মনে করি না। কিন্তু ডনটারে কিন্তু আমি খুব গুরুত্ব দিই। পাকিস্তানের ডন কিন্তু এই সাবকন্টিনেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। সেই ডনে একটা আর্টিকেল, ওদের আর্টিকেল না ঠিক, ওদের একটা সম্পাদকীয় ছাপা হয়েছে। সেই সম্পাদকীয়টা আজকে দেখলাম মানব জীবন অনুবাদ করে দিছে। আমি অনুবাদ থেকে আপনাকে দুই একটা লাইন পড়ে শোনাতে চাই। ওনারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল একটা শান্তিপূর্ণ, অবাধ, ভালো নির্বাচনের মাধ্যমে এই যে সেই গণতন্ত্রটাকে এগিয়ে নেওয়া। কিন্তু ওনারা যেমন রাজনৈতিকভাবে ওনারা কিন্তু অগ্রসর হচ্ছেন। যেমন আমি একটা বলি, উনি বলছে এখানে এই নিষেধাজ্ঞার বিরোধিতায় ভারতের হয়তো নিজস্ব স্বার্থ থাকতে পারে, যেটা আপনি বলছেন আর কি, কিন্তু বাস্তবতা হলো একটি বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিলে কেবল পক্ষপাতের অভিযোগকেই উস্কে দেবে, রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে। এটা এমন একটা সময় হচ্ছে যখন ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের দেশটা কিন্তু এখন আসলেই ঐক্যটাই সবচেয়ে বেশি প্রয়োজন। এই সম্পাদকের আমি শেষ প্যারাটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক আদর্শে নিজের প্রতিশ্রুতিকে অবশ্যই প্রদর্শন করতে হবে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস যে গণতান্ত্রিক আদর্শে তার যে প্রতিশ্রুতি ছিল সেটাকে দেখাতে হবে বলতে চাচ্ছি। নির্বাচনের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা শুধু পরবর্তী সরকারের বৈধতাকে শক্তিশালী করবে না, বরং আমি এটা রিপিট করছি, সামরিক হস্তক্ষেপের বিপদ এড়াতেও সাহায্য করবে। কোনো কোর্ট বা রাজনৈতিক ডিক্রি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ব্যালটের মাধ্যমে নির্ধারিত হতে হবে। এটা হলো পাকিস্তানের ডন পত্রিকার আজকের এডিটোরিয়াল। এখন এই এডিটোরিয়াল থেকে আপনি আপনার মতো বুঝেন, আমি আমার মতো বুঝি। আমি একটি প্রশ্ন এখানে করি এই এডিটোরিয়ালকে ধরে। আপনি তারা রাজনৈতিক দলের কথা বলছে, আওয়ামী লীগকে আমরা কী হিসেবে ট্রিট করব, এখানে এই প্রশ্নটা তো সামনে আসছে। এবং এখানে কিন্তু রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বলা হয়েছে যে বিচারের রায় না হওয়া পর্যন্ত, যেহেতু প্রশ্ন আছে, অভিযোগ আছে, বিচারের রায় না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে, এটাই বলা হয়েছে। তো যদি আমাদের রাজনৈতিক দল হিসেবেই তাকে নিয়ে প্রশ্ন থাকে, তখন এটাকে আমরা জায়েজ করতে পারি কিনা? এটা রাজনৈতিক দল হিসেবে তো সরকার এখনো প্রস্তুত করে নাই। না, প্রশ্ন তো জনতা করেছে, সাধারণ মানুষ করেছে, আমরা দেখেছি। জনতা, আপনি যাদেরকে দেখেন তারাই জনতা, এর বাইরে জনতা নাই। আচ্ছা, তাহলে রাজনৈতিক দল শেখ হাসিনা তো বলতো এই যে সেই জনগণ আমাকে চায়, বলতো না? এবং সে প্রমাণও দিছে, তার সামনে যারা বসে থাকতো সবাই তারা চায়। তাহলে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের এই ফ্যাসিজম অ্যাক্টগুলো বাদ দিয়ে রাজনৈতিক দল হিসেবে আমরা কিভাবে দেখতে পারি? এটার মন্ত্রটা কি হতে পারে? আওয়ামী লীগ স্টিল এখন একটা রাজনৈতিক দল, এবং এটা এই সরকারও অস্বীকার করে নাই। সরকার একটা সময়কাল পর্যন্ত আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে স্টপ রেখেছে। এই তো ঘটনাটা, ফাইন। এখন এটা কতদিন থাকবে স্টপ? যতদিন না বিচার সম্পন্ন হবে, অথবা এই যে আদেশটা, এই আদেশটা প্রত্যাহার করা হবে। এই আদেশটা প্রত্যাহার করলে কিন্তু বিচার টিচার কোনো ব্যাপার না, এই আদেশ প্রত্যাহার হতে পারে। যেগুলো আদেশ দিয়ে সেটা প্রত্যাহারের নিয়ম আছে না? আছে তো, প্রত্যাহার হতে পারে। এখন প্রত্যাহার হবে কি হবে না এটা নির্ভর করবে পারিপার্শ্বিক অবস্থার উপর। পারিপার্শ্বিক কি? একটা অভ্যন্তরীণ পারিপার্শ্বিক অবস্থা, এক হলো বাইরের পারিপার্শ্বিক অবস্থা। আমি আনফর্চুনেটলি, বিশেষ করে আনফর্চুনেটলি বাইরের পর্যন্ত আমি যতগুলি মানে মন্তব্য পড়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্ডিয়ার কথা আমি ধরি না, কারণ ইন্ডিয়াতে একটা স্বার্থ আছে এখানে।
আমি আমেরিকার যে বক্তব্যটা পড়েছি, আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্টের ওদের যে মুখপাত্রের যে বিবৃতিটা, ওখানেও কিন্তু দল করার, সমাবেশ করার, মত প্রকাশের স্বাধীনতা এই কথাটা ওরা গুরুত্ব দিয়েছে। ডনেরটা আজকে পাইলাম। আমি এখন পর্যন্ত এই সরকারের যে কাজটা করেছে, এটা যে খুব ভালো কাজ করেছে, এই ধরনের কোনো মন্তব্য এখন আমি বাইরে পাই নাই কোথাও। আচ্ছা, এখানে একটি স্পষ্ট একটা বিভেদ দেখতে পাই যে যারা কিনা গণঅভ্যুত্থানে ছিল, রাস্তায় ছিল, তাদের বৃহৎ একটি অংশের চাওয়া, আমি সবার কথা বলছি না, এখানে বৃহৎ একটি অংশের চাওয়া যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বনাম এই যে আপনার পরাশক্তি বলি, আবার পরাশক্তির বাইরে অন্যান্য প্রতিবেশী দেশের কথাই বলি, তাদের একটা চাওয়া, এটা বিপরীতমুখী হয়ে গেছে কেন? এটা বিপরীতমুখী হয়েছে, ওরা তো বাইরের ভাই, আমি তো ভিতরে আছি। ভেতরে যারা আছে তাদের এক ধরনের পেইন, আর বাইরে যারা আছে তাদের আরেক ধরনের ফিলিংস। এটা তো পার্থক্য হতেই পারে। তাহলে সেক্ষেত্রে আবার ধরেন আপনার ভেতরে যে পেইনটা, ভেতরে শহর এলাকায় এক ধরনের পেইন, গ্রামাঞ্চলে আরেক ধরনের পেইন। মিস্টার মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল, ওই স্ট্যাটাসের একটা সেন্টেন্স আমার কাছে এত অসাধারণ লেগেছে। উনি সেখানে বলেছিলেন যে আমরা যে আন্দোলনটা করছি, যে পলিটিক্যাল যে পরিবর্তনটা আমরা আনতে যাচ্ছি, আমাদের মনে রাখতে হবে আমরা এখনো কিন্তু গ্রামাঞ্চলে পৌঁছতে পারি নাই। মানে এই আত্মোপলব্ধিটা এত চমৎকার লাগছে আমার কাছে। আন্দোলনটা কিন্তু গ্রামাঞ্চলের মানুষের কাছে ওইভাবে টাচ করেনি। আমি নিজে তো গ্রামে, আপনি জান, আপনাদের সবাই গ্রাম আছে, আমাদের কেউ গ্রাম থেকে বিচ্ছিন্ন না। তো গ্রামাঞ্চলে কিন্তু অন্য কথা বলে, কিন্তু গ্রামের মানুষের ভোট আর শহরের মানুষের ভোট কি আলাদা? আপনারও এক ভোট, আমারও এক ভোট, এবং গ্রামে যে লোকটা হাল চাষ করে তারও এক ভোট। রাইট। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে আমরা বনাম দেখি দুটি অবস্থান আমাদের ভেতরের, আপনি বলছেন ভেতরের পেইন তো আমরা বুঝবো, বাইরের মানুষ বুঝবে না, সরকার এখানে কি করবে? কারণ সরকারকে তো ভেতরের মানুষকেও ডিল করতে হয়, বহিঃশক্তিকেও ডিল করতে হয়। যে সরকার এই দুই পেইনকে যত ব্যালেন্স করতে পারবে সে তত সফল হবে। তাই কিন্তু ব্যালেন্স করতে হবে। আপনি খেয়াল আছে কিনা জানি না, আজকে প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছে ডেভিড বার্গম্যানের, আপনি পড়েছেন কিনা আমি জানি না। এটা পরে কিন্তু সরকার খুশি হবে না। না, তিনিও ইনক্লুসিভ একটা পলিটিক্সের কথা উনি কিন্তু না। গণতন্ত্রের জন্য আবার এই উল্লেখ ডেভিড করেছেন। বার্গম্যানের আজকে এই সরকারে যারা পার্ট করেন, এদের অনেকেই কিন্তু ডেভিড বার্গম্যানের যখন আপনার আগে গভর্নমেন্ট যখন ট্রাইব্যুনালে বিচার করছিল, তখন তো ডেভিড বার্গম্যানের উপর আগের গভর্নমেন্ট এত ক্ষিপ্ত ছিল, তাদের দেশ থেকে বের করে দিয়েছিল তো। তো এখন আমার পক্ষে গেলে আমি খুশি হই, বিপক্ষে আমার বিপক্ষে গেলে আমি আনহ্যাপি হই। এটা তো হিউম্যান ক্যারেক্টার, কি করবো? আমরা এটা পরিবর্তন দেখতে চাই, এই বৈষম্য দেখতে চাই না। ধন্যবাদ আপনাকে। ফয়েজ আহমেদ, আপনার যদি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারেন অবশ্যই, কিন্তু আমার একটি প্রশ্ন আপনার কাছে আছে। একটি হলো যে আপনার চট্টগ্রাম বন্দরে যে নিউ মেরিন টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে অনেকেই বলে যেটা আমরা নিজেরা কেন করার উদ্যোগটা নিলাম না, সেক্ষেত্রে তো কিছু আর্থিক দিক থেকে আমরা বরং ক্ষতিগ্রস্ত হব অনেকে বলছে। জি, প্রথমে অ্যাড করার বিষয়ে আপনি যে প্রিভিয়াস যে বিষয় আলাপ করছিলেন সেটা হচ্ছে যে দেখুন, পৃথিবীর অনেক ভাই কিন্তু বলছিলেন যে ভিতরের এক ধরনের পেইন, বাহিরের আরেক ধরনের পেইন, আপনিও সেটাকে এন্ডোর্স করেছেন। আবার ভাই যেমন ফাঁসির কথা বলছে যে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে দিলে হয়তো আমার আইনে তো আছে, কিন্তু পৃথিবীর অনেক দেশ, আমি দেশের চেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই যে ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে, যারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে কাউন্সিল করে নানানভাবে, তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করে। তারা মোস্টলি মানে ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, তারা মোস্টলি রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকারের বাধা দেওয়ার বিপক্ষে। এই আলাপগুলি কিন্তু এখনকার নয়, নতুন নয়, পুরাতন। সো যারা গণতন্ত্রের নানান মানদণ্ডে যেই জিনিসগুলি মেনটেইন করে, তাদের কাছে সবসময় তারা এক নির্মোহ অবস্থা থেকে তারা তাদের অবস্থান প্রকাশ করবে, এটা খুব স্বাভাবিক। আপনি যদি জাতিসংঘের প্রতিবেদন, যেটা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যেই হতাহতের ঘটনা, সেটা নিয়ে তাদের যে ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট, সেটা যদি আপনি খেয়াল করেন, একটা তো হচ্ছে তাদের ফাইন্ডিংস, তাদের কাছে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফাইন্ডিংসের সাথে যে পরামর্শটা সেটা ঠিক ম্যাচ করে না। হ্যাঁ, উইদাউট ইমোশন তারা ফাইন্ডিংস আর এবার তাদের সাজেশন আছে, তারা কিন্তু বলছে কোনো রাজনৈতিক দল ব্যান করার পক্ষে নয়। বিকজ আপনি দেখেন আপনার এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে যখন আপনি বলবেন, তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের ইমোশন থাকবে, আপনার নাগরিকদের এক ধরনের ইমোশন থাকবে, যেই মা সন্তান হারিয়েছে তার একটা ইমোশন থাকবে। এইটা মোকাবেলা করতে হবে এখানকার যারা অথরিটিকে, তাদেরকে। এটা কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকা একজন মানুষ, একজন ইতিহাসবিদ, একজন গণতন্ত্রকামী মানুষ, একজন বিশ্লেষক, সে কিন্তু নির্মোহ জায়গা থেকে বিশ্লেষণ করবে। সে মনে করবে যা হওয়ার হোক হয়েছে,
তোমার এখানে এত হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু বাস্তবতা এটা নয়। আমি আমার ঠিক ওই 1000-2 মানুষের আত্মত্যাগ, আমার ঠিক 40,000-এর মতো মানুষের আহত হওয়া, এই ঘটনাগুলিকে বাদ দিয়ে উপেক্ষা করে, এই গণ অভ্যুত্থানের পরম্পরাকে উপেক্ষা করে আমার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এখানেই চ্যালেঞ্জটা হচ্ছে, যেটা মাসুদ ভাই বললেন, ব্যালেন্সটা কীভাবে সময় একেবারেই কম বলছি। সেই জায়গার ব্যালেন্সের কথা যদি আপনি বলেন, আপনি দেখেন ব্যালেন্সের কারণেই কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে দেয়নি সরকার। আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়া, আওয়ামী লীগ যেহেতু এখন নানানভাবে নাগরিকদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, হ্যাঁ, সেই কারণে তাদের কার্যক্রম। আর আপনি চট্টগ্রামের ডাবল মোড়ে দেখুন, একটি বয়ান এমনভাবে তৈরি হয়েছে, আপনিও প্রশ্ন করার সময় বলছেন হাতে তুলে দেয়া। অনেকেই বলছেন যে বাইরের বিদেশিরা এসে এটা ইনভেস্ট করবে, এবং সেটা অনেকে এভাবে বলছেন। বিদেশিদের ইনভেস্টমেন্ট তো কোনো সমস্যা নয়, বিদেশিরা আমার এখানে ইনভেস্ট করবে, তারা এটার মালিকানা নিয়ে যাচ্ছে না তো, এটা পার্টিকুলার একটা সময়ের জন্য, কয়েক বছরের জন্য। বরঞ্চ আমার এখানে বিদেশি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যখন আমার বন্দর প্রস্তুত হবে, আপনি ধরে নেন না বিদেশি একটা প্রতিষ্ঠানকে এনে আমার বন্দরকে কার্যক্ষম করার চেষ্টা করা হচ্ছে, এর মধ্য দিয়ে আমার এখানে কোনো লেবার কিন্তু চাকরিচ্যুত হচ্ছে না, আমার লেবার আরও বেশি প্রশিক্ষিত হচ্ছে, এবং এই লেবাররা পৃথিবীর অন্যান্য বন্দর চালানোর জন্য প্রশিক্ষণের উপযোগী হবে। যেই কোম্পানিকে এই বন্দর দেওয়ার বিষয়ে কথা হচ্ছে, তারা পৃথিবীর আরও 60টি দেশে বন্দর পরিচালনা করে, এটা কোনো অসুবিধা নয়। অসুবিধাটা হচ্ছে কোন জায়গায় দেখুন, অসুবিধা হচ্ছে যখনই বাংলাদেশে এই সংক্রান্ত আলোচনা হয়, নির্দিষ্ট কিছু কোয়ার্টার থেকে তার নির্দিষ্ট উদ্দেশ্যে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার লক্ষ্য থাকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্য থাকে, সেই লক্ষ্য থেকে কিছু প্রচারণায় আমরা পা দিয়ে ফেলি। এবং আপনি দেখবেন যে ওখানে চট্টগ্রামেই নানানভাবে নানান গ্রুপকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আন্দোলনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে কিছু ভেস্টেড কোয়ার্টার থাকে, যাদের এখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য আছে। আপনি দেখুন আমাদের বন্দরে কি এক জটিল পরিস্থিতি, ওখানে সুশাসন আমরা নিশ্চিত করতে পারিনি, ক্যাপাসিটি আমরা বাড়াতে পারিনি। এই জায়গাগুলিতে যদি ক্যাপাসিটি এনশিওর করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য আমরা বিদেশি কনসালটেন্ট, বিদেশি বিনিয়োগ সেখানে এনে যদি আমরা আমাদের দেশের এই জায়গাগুলিকে প্রস্তুত করি, আমাদের মানুষদেরকে আমরা প্রস্তুত করি, আমাদের মানুষদেরকে আমরা বিশ্বমানের করে তুলি, তাহলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এই প্রশ্নগুলো এড়াতে আরো একটু ক্লারিটি আনা যায় কিনা, যে কি কি সুবিধা আমরা পাচ্ছি, যে সুবিধাগুলো পাচ্ছি, কেন পাচ্ছি? প্রথম কথা হচ্ছে আমাদের বন্দরের এখন যে অবস্থা, এই অবস্থায় একটা দেশের প্রধান বন্দর এটা চলতে পারে না। এটা আমাদের ব্যবসা বাণিজ্যের, যদি আপনি একটা বিদেশি বিনিয়োগের কথা বলেন, বিদেশি বিনিয়োগ যে বিনিয়োগ করবে, যারা আমাদের সঙ্গে ব্যবসা করবে, তাদের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে আমার মালামাল আনা নেওয়ার জায়গাটা কি হবে। এই বন্দরকে যদি আপনি প্রাণ ফিরাতে না পারেন, তাহলে আপনি বাংলাদেশের বিনিয়োগে প্রাণ ফিরাতে পারবেন না, ব্যবসা বাণিজ্যে প্রাণ ফিরাতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, আপনার কোনো কিছু বলার আছে কিনা চট্টগ্রাম বন্দরের এই সিদ্ধান্ত নিয়ে? না, এটা আমি ডক্টর ইউনূসের যতটুকু বক্তব্য শুনেছি, আমি এ ব্যাপারে অত ডিটেল জানি না। উনি যেভাবে বলেছেন যে এটা আমাদের মানে ইকোনমির হার্ট, আমরা কি মানে বিভিন্ন যদি এক্সপার্ট লোক ক্যান্ডিডেট করতে পারি, মন্দ কি? তো এটা কি সব ক্ষেত্রে হবে কিনা এটা আমি বুঝতে পারছি না। যেমন ধরেন আমাদের হাসপাতালগুলোতে আমাদের এখানে কিন্তু বিদেশি ডাক্তাররা আসতে পারে না, যন্ত্রপাতি তো সব এক, তো আমরা বিদেশি ডাক্তারকে আনবো, আনা কি উচিত? আনলে কিন্তু লাভ হবে, আমাদের রোগীরা আর বিদেশ যাবে না। বিদেশি ডাক্তারদের আপনি এখানে নিয়ে আসলেন, এটা হতে পারে। আবার প্রশাসনে তো উনি অনেক জায়গায় তো বিদেশি লোকজনকে আনছেন, বিভিন্ন মানে দ্বৈত নাগরিক হিসেবে আনছেন। তা আবার ভাবতেছে আমি উপদেশটাও কিন্তু একটা আনবো নাকি বাইরের থেকে, আনতে পারি, সমস্যাটা কি? তারা দেশ ভালো চালাচ্ছে, ওখানে ভালো চালাচ্ছে, নিয়ে আসলাম এখানে, হইতে পারে। কিন্তু তারা একসময় দেশটাকে ঠিকঠাক করে দেয়া চলে যাবে, এটা হইতে পারে। প্রধানত উপদেশটা পর্যন্ত আনতে চাই না, কারণ উনি নোবেল প্রাইজ, উনি তো অনেক বড়, ওই পর্যন্ত সাহস পাচ্ছি না। কিন্তু অন্যগুলির ব্যাপারে শিক্ষামন্ত্রী তো আনাই যায়, বিদেশে যারা ভালো শিক্ষা চালাচ্ছে তারা এরকম আইনা এখানে চালাক না, অসুবিধাটা কি? ফয়েজ আহমেদ, আপনি কিছু অ্যাড করতে চান কি? না, আমি অ্যাড করা বলতে কি, আপনার বিদেশি শব্দটা বিদেশি নয়, প্রবাসী বাংলাদেশি।